আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস। বঙ্গভবনে প্রথম অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি, নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, বললেন সিইসি। নির্বাচনকালীন সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাষ্ট্রপতি পদে না থাকলে আগে বা পরের কাজের জন্য আইনি ব্যবস্থা নেওয়া যাবে, সংক্ষুব্ধরা আদালতে যেতে পারেন, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। চট্টগ্রামে কমছে না হামের প্রকোপ, বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের হার না কমায় স্বাস্থ্য বিভাগের কার্যক্রম ফলপ্রসূ হচ্ছে না, অভিমত বিশেষজ্ঞদের। তীব্র তাপপ্রবাহের পর ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, নিরাপদ স্থানে দেশ দুটির 2 লাখের বেশি মানুষ। এবং অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তিনি এই আশ্বাস দেন। সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এই সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এই যন্ত্রপাতি দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটর মেশিনটি গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম। এই কারণে এর নিরাপত্তা, কার্যকারিতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আরও বিস্তৃত পরীক্ষা নিরীক্ষা করা হবে। অন্যদিকে হাই ফ্লো অক্সিজেন মেশিনটি শ্বাসতন্ত্রের সাধারণ সমস্যাজনিত রোগীদের জন্য ব্যবহার উপযোগী। এই যন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এটি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ব্যবহার করা যায়। ফলে বিদ্যুৎ সুবিধাবঞ্চিত এলাকা কিংবা জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সেও এটি কার্যকরভাবে ব্যবহার করা যাবে। সভায় সংশ্লিষ্টরা বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি চিকিৎসা যন্ত্র সফলভাবে উৎপাদন ও ব্যবহার শুরু হলে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমবে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 1 ডাক্তার মামুন শিবলি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বঙ্গভবনে আজ প্রথম অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের পর তিনি আজই প্রথম বঙ্গভবনে যান। সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অনার প্রদান করে। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মাহমুদ নুরুল আমিন এবং প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার অফিস কক্ষে প্রবেশ করেন। এ সময় বঙ্গভবনের বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তোষাখানা সহ বঙ্গভবনের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন। তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এই সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ, আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সিইসি AMM নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। এখন আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে, প্রসিডিউরাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নির্বাচনকালীন দেশবাসীর কাছে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। সকালে বরিশালের গৌড় নদীতে কুতুবপুর স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তথ্যমন্ত্রী। জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনায় দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে ছোট মনে করার অধ্যত্ত যেসব রাজনীতিবিদ দেখায় তারা দলের শত্রু। অপকর্ম করে দলের পরিচয়ে কেউ যেন রক্ষা না পায় সেদিকেও লক্ষ্য রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তথ্যমন্ত্রী। সরকারি দলের নেতাকর্মী আমরা হয়েছি কেননা জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে। আমাদের প্রত্যেকটা সময় মনে রাখতে হবে, জনগণের দেওয়া এই দায়িত্বের কারণে আমরা হলাম জনগণের সেবক। জনগণের উপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে না থাকলে তার আগে বা পরের কাজের জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। সংক্ষুব্ধরা আদালতে যেতে পারেন। দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আফদাল আহমদ এই সময় উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, কিছু সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সঙ্গে 2018 সালের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রাতের ভোটের অপরাধের বিচার করবে সরকার, তবে সেই বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাহিদুর রহমান বলেন, 7.62 বুলেটের মতো প্রাণঘাতী অস্ত্র পুলিশ ব্যবহার করেছে 24-এর আন্দোলন ঠেকাতে। তিনি বলেন, আগামী 5 আগস্টেই উদ্বোধন হবে জুলাই জাদুঘরের। সেই লক্ষ্যে অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করা হচ্ছে। তার পদে থাকাকালীন সময়ে কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি মানে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন,
তিনি দায়িত্বে থাকা অবস্থায়। কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগাল প্রসিডিওর শুরু করতে পারবেন না। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যায়। যেটা মিলিটারি গ্রেডের অস্ত্র পুলিশের হাতে ছিল, এটার বুলেটই 7.62, এটার জন্য স্নাইপার হইতে হবে, মানে কোত্থেকে যেন অদ্ভুত সব কথা আসছে। স্পেশাল পুলিশের হাতে থাকতে পারে, কিন্তু সাধারণ পুলিশের হাতে এই অস্ত্র থাকে না। পরে সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। ওটা একটা ওয়ার গ্রেড ওয়েপন, ওটা পুলিশের হাতে যাওয়ারই কথা ছিল না। পুলিশের হাতে শটগান থাকবে আর লেথাল ওয়েপন থাকবে পিস্তল, যেগুলো শর্ট রেঞ্জের। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলায় আজ সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা ওয়াসিফ মুনিম, তুলে ধরেন শহীদ ফারহানা ফায়াজ সহ অন্য শহীদদের নিহত হবার ঘটনা। এর আগে জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 12 আগস্ট ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। মামলায় আজ সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা NRB মামুন, পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বরিশালে ক্রস ফায়ারে ছাত্রদল নেতাসহ 2 জনকে হত্যা মামলায় সাবেক MP আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রিট আবেদনের শুনানি নিয়ে খারিজ করে দেন। গত 24 জুন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ এই রিট দায়ের করেন। রিটে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারির আবেদন করা হয়। একই সঙ্গে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলও চেয়েছিলেন রিটকারী। এদিকে দেশের বাজারে 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সোমবার দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে 26টিতে সম্ভাব্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটে যেসব টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাবে সেগুলো বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ চান তিনি। চট্টগ্রামে হামে আক্রান্তের পরিমাণ আশানুরূপ কমেনি। হামের টিকা দেওয়ার প্রায় 2 মাস পার হলেও এখনও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী সর্বশেষ 27 জুলাই চট্টগ্রামে হামের রোগী বেড়েছে। আক্রান্তের হার না কমায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেয়া কার্যক্রমও ফলপ্রসূ হচ্ছে না বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। গত কয়েকদিনে চট্টগ্রামে হাম আক্রান্ত ও হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত 27 জুলাই চট্টগ্রামে সন্দেহজনক হামের রোগী ছিল মোট 63 জন। চট্টগ্রামে এর আগের কয়েকদিন পর্যায়ক্রমে রোগী ছিল 49, 57, 37 ও 43 জন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন হাম না কমার নানাবিধ কারণ আছে। এর মধ্যে হামের টিকা দেওয়ায় ঘাটতি, 9 মাসের কম বয়সী শিশুদের পর্যাপ্ত ভিটামিন এ না খাওয়ানো অন্যতম। এখন চিকিৎসকরা আশঙ্কা করছেন ডেঙ্গু মৌসুমে হামের রোগীরা ডেঙ্গু আক্রান্ত হলে পরিস্থিতি আরও খারাপ হবে। হামের সাথে সাথে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো ডেঙ্গু আর হাম একসাথে আসাতে এই জিনিসটা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে। একটা ওয়ার্ডে একই বাচ্চা সব জায়গায় রাখা যায় না, এদেরকে আলাদাভাবে রাখা হয়। এই আলাদাভাবে রাখার জন্য জায়গার প্রয়োজন হয়। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের যেটা টিকাদান যেটা হয়েছিল সেটা ভালোভাবে সব জায়গায় কভার করতে পারেনি, এই জন্য এখনও ছড়াচ্ছে। আমাদের প্রাইভেট প্র্যাকটিসেও পাচ্ছি হামের শিশু,
আমরা হাসপাতালেও পাচ্ছি, প্রতিদিনই শিশু আসতেছে হাম আক্রান্ত হয়ে। এবারে দেখা যাচ্ছে যে একটা প্রতিরোধ ক্ষমতা শরীরে গড়ে ওঠে, সেই প্রতিরোধ ক্ষমতা উঠে যদি আপনি 95% লোককে, শিশুদেরকে আপনি যদি টিকা দিতে পারেন, সেই গ্যাপটা আমরা রাখতে পারিনি। তবে কোনো কোনো চিকিৎসা কেন্দ্রে হামের রোগী কমলেও তা আশানুরূপ নয়। এক্ষেত্রে ছোট শিশুদের স্বাস্থ্যগত ব্যাপারে আরও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রোটেকশনটা মেনটেন করতে হবে যেন মিজলস তার কাছ থেকে অন্যদের মধ্যে না ছড়ায়, বা যতদূর সম্ভব তাদের যারা অ্যাটেন্ডেন্স আসবেন তারা যেন রোগীর বেশি কাছে না যান। তাতে আসলে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে চলেন এবং যেখানে সেখানে যদি জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহার করেন, সেক্ষেত্রে মিজলসের সাথে কমবে। এখনও আসলে মিজলসের ক্ষেত্রে অবশ্যই আগের চেয়ে কিছুটা কমে আসছে। মানে মিজলসের প্রথম দিকে যেমন প্রচুর রোগী আমাদের আউটডোরে আসছিল, সেই তুলনায় এখন রোগীর এই ধরনের মিজলসের রোগী কম্পারেটিভলি কম আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চ থেকে সংক্রামক ব্যাধি হামের সংক্রমণ শুরু হয়। হাম আক্রান্ত ও সন্দেহজনক হামে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে 15 জন। এতে সারা দেশে সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে 730 জন। চট্টগ্রামের সন্দেহজনক হাম আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে 5097 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের এইসব তথ্যের মধ্যে রয়েছে চট্টগ্রামে এই পর্যন্ত হাম আক্রান্তের সংখ্যা 511 জন। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার মধ্যে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। পরিস্থিতির অবনতি হওয়ায় দুই দেশেই 2 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই দুই দেশে আগুন প্রায় 1 লক্ষ হেক্টর বনভূমি পুড়ে গেছে। এদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উপকূলীয় এলাকা থেকে ছড়িয়ে পড়া আগুন এখন বোর্দো শহরের উপকণ্ঠ পর্যন্ত পৌঁছে গেছে। গেরন্দ ও লদ অঞ্চলে প্রায় 1,97,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে বোর্দো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নো এবং স্বরাষ্ট্রমন্ত্রী লরা নোনেজ সতর্ক করে বলেছেন, প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে দীর্ঘ সময় লাগতে পারে। অপরদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের কাছাকাছি 3টি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 2টি আগুন একত্রিত হয়ে আরও বড় আকার নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটি প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে দাবানল জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রায় 63,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। দক্ষিণ স্পেনে সাম্প্রতিক দাবানলে অন্তত 13 জনের প্রাণহানি হয়েছে। স্পেনের আভিলা প্রদেশের দাবানলে 50,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। ফ্রান্সে সপ্তাহ জুড়ে উচ্চচাপ বলয়ের প্রভাবে আবহাওয়া আরও শুষ্ক ও স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। স্পেনেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই। দেশটির আবহাওয়া অফিস দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চল পাশাপাশি ক্যানারি দ্বীপপুঞ্জে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে অন্তত রোববার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। অপরদিকে ইউরোপ জুড়ে চলতি বছরের দাবানল পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইউরোপীয় কমিশনের কর্মকর্তারা বলছেন, এবার দাবানলের মৌসুম দীর্ঘায়িত হয়ে নভেম্বরের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে। ইইউ সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজ্জা লাহবিব জানিয়েছেন, চলতি মৌসুমের দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। দাবানল মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের জরুরি সহায়তা ব্যবস্থার আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে বিমান, হেলিকপ্টার ও বিশেষায়িত দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। পাল্টাপাল্টি হামলা বন্ধ করে আলোচনার দিকে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। কাতার ও পাকিস্তানের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব কমিয়ে আবারও সরাসরি আলোচনার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, তবে আলোচনা সফল না হলে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে ইরানে হামলা স্থগিত রাখা হয়েছে। গণমাধ্যমের এমন সংবাদ প্রত্যাখ্যান
করে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই তিনি হামলা স্থগিত করেছেন। তবে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান প্রদান চলছে। এ সময় ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা, নৌযান চলাচলে তদারকি ও সেবা ফি আদায়ের অধিকারের ক্ষেত্রে ইরান কোনো ছাড় দেবে না। তিনি জানান, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনা পুরোপুরি দ্বিপাক্ষিক। এদিকে যুদ্ধ স্থগিতের খবরে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তেলের দাম। সোমবার দিনের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড ফিউচারের দর 8.7% থেকে 8.42% কমে প্রতি ব্যারেল $88.36 দাঁড়িয়েছে, যা 17 জুলাইয়ের পর সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দামও কমেছে 6.70% থেকে 7.5% কমে এর দাম দাঁড়িয়েছে প্রতি ব্যারেল $82.61। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী 4 থেকে 6 আগস্ট ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার বৈঠক। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি এই বৈঠকের ব্যাপারে নিশ্চয়তা দেন। রোমে অনুষ্ঠেয় বৈঠকে কারিগরি পর্যায়ের প্রতিনিধিরা কাঠামোগত চুক্তির পূর্ণ বাস্তবায়ন এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনা করবেন। গত 2 মার্চ ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই কাঠামোগত চুক্তির উদ্যোগ নেওয়া হয়। এদিকে দক্ষিণ লেবাননের 2টি পাইলট জোন থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। তবে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযান এখনও চলমান রয়েছে। বৈরুত জানিয়েছে, সংঘাতের তীব্রতা কমে এলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিচ্ছিন্ন বিমান হামলা ও গোলাবর্ষণ এখনও অব্যাহত রয়েছে। লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, এসব অভিযান কাঠামোগত চুক্তি অনুযায়ী দক্ষিণে লেবাননের সেনাবাহিনীর পূর্ণ মোতায়েনের পথে বাধা সৃষ্টি করছে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত 30 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 8 শিশু রয়েছে, আহত হয়েছে আরও 4 জন। সোমবার ভোররাতে হামলার এই ঘটনা ঘটে বলে সেখানকার 2 বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। বন্দুকধারীরা এলো পাতাড়ি গুলি চালিয়ে ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে গ্রামটিতে তাণ্ডব চালায়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায়, আর হামলার কয়েক ঘন্টা পর সকালে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আসে বলে জানান স্থানীয় বাসিন্দারা। কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শীঘ্রই তারা বিস্তারিত জানাবেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিম ও উত্তর মধ্যাঞ্চলের কিছু অংশে সশস্ত্র দল ও অন্যান্য অপরাধী গোষ্ঠীর সহিংসতা একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখানে জনবসতিগুলো প্রায়ই প্রাণঘাতী হামলার শিকার হয়। তবে কাদুনা রাজ্যের এই হামলার ঘটনার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। আবারও দেশের খবর। এবার সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। রাজনৈতিক ব্যক্তি বা দলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা নতুন নয়। কোনো ঘটনার সঙ্গে রাজনৈতিক পরিচয় জুড়ে দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা প্রায়ই দেখা যায়। সম্প্রতি ঢাকার মতিঝিল থানা বিএনপির সভাপতিকে মারধর করা হয়েছে এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্ট চেকে উঠে এসেছে দাবিটি অসত্য। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মর্তুজা। মতিঝিল থানা বিএনপি সভাপতি শিবনুর রহমান শিবু এক নারীর কাছে 1 লাখ টাকা দাবি করে ব্যাগ টানাটানি করলে তাকে তৌহিদি জনতা ধরে মারধর করেছে, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে শেয়ার করা হয়। তবে ফ্যাক্ট চেকে নিশ্চিত হওয়া যায় দাবিটি সঠিক নয়। অনুসন্ধানে জনবাণী নিউজ সংবাদ নামের একটি ফেসবুক পেজে গত 24 জুলাই প্রকাশিত একই ঘটনার ভিডিও পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ব্যাংকের সামনে 5 লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় ওই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা মারধর করেন। অর্থাৎ ঘটনাটি ছিনতাই চেষ্টার সঙ্গে সম্পর্কিত, বিএনপির কোনো নেতাকে মারধরের ঘটনা নয়।
এদিকে বিএনপির মিডিয়া সেলের প্রকাশিত মতিঝিল থানা আহ্বায়ক কমিটির তালিকা পর্যালোচনা করে দেখা যায় সেখানে শিবলুর রহমান শিবু নামে কোনো ব্যক্তির নামই নেই। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে মোহাম্মদ আলমগীর হোসেন জানান মারধরের শিকার ব্যক্তিকে তিনি চেনেন না এবং শিবলুর রহমান শিবু নামে কাউকেও তিনি চেনেন না। ওটা আমি দেখছি, আমি এই নামের বা এই চেহারার কোনো লোককেই আমি দেখি নাই। এই লোকটাকে আমি জীবনে দেখিও না, চিনিও না, কিছুই না। অর্থাৎ ছিনতাই চেষ্টার সময় আটক এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে মতিঝিল থানা বিএনপির সভাপতিকে মারধরের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। তাই বিএনপিকে জড়িয়ে ছড়ানো দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। চট্টগ্রামে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে লিভার কেয়ার সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার তারেক শামসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ একরাম হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ বক্তব্য রাখেন। বক্তারা স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও বিশুদ্ধ পানি ব্যবহারের গুরুত্বারোপ করে হেপাটাইটিসে আক্রান্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এর আগে নগরীতে একটি র্যালি বের করা হয়। চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ৮৩ ব্যাচ কোষাব ৮৩ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসাইন। অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, সঙ্গীত শিল্পী ও ব্যবসায়ী আব্দুল মান্নান রানা, কোষাব ৮৩ ব্যাচের সদস্যবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট শিল্পী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টেলিভিশন ও বেতার শিল্পী আলেয়া আরিফ এবং কণ্ঠশিল্পী সৈয়দ মোহাম্মদ ইতমাম সঙ্গীত পরিবেশন করেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৫,৭৩৮.৪৯, যা গতকালের চেয়ে শতকরা ০.৮৬% বেশি। এছাড়া সিএসসি ৩০-এর মূল্য সূচক দাঁড়ায় ১৪,১৭১.১৮, যা গতকালের চেয়ে শতকরা ০.৪৭% বেশি। আজ ২৪৮টি কোম্পানির ৯৭,২১,৪২১টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ৬৪,৪৮,০০,০০০ টাকারও বেশি। এর মধ্যে ১৭৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৫২টির কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে ফিটনেস টেস্ট ও রানিং করেন টেস্ট দলের অধিকাংশ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে মমিনুল হক, নাজমুল হাসান শান্ত, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম সহ অজিদের বিপক্ষে টেস্ট দলের সম্ভাব্য খেলোয়াড়রা অনুশীলন করেন। তবে ইনজুরির কারণে আলাদা করে অনুশীলন সেরেছেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। উদ্দেশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ইনজুরি থেকে সেরে উঠে দলের সঙ্গে যোগ দেয়া। ১৩ই আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের প্রথম টেস্ট সিরিজ। সফরে দ্বিতীয় সিরিজটি শুরু হবে ২২ আগস্ট থেকে। ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। খেলাধুলার মাধ্যমে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে প্রত্যয়ী তারা।
তাদের একান্ত আকাঙ্ক্ষা খেলাধুলার মধ্য দিয়ে নিজেদের জীবনের প্রতিকূলতা ও সংগ্রামকে মুছে ফেলা। সদ্য সমাপ্ত নতুন কুড়ি স্পোর্টস সুবিধা বঞ্চিত পরিবারের অনেককেই গড়ে দিয়েছে নিজেদের প্রতিষ্ঠিত করার এক অনন্য সুযোগ বা প্ল্যাটফর্ম। বিস্তারিত রায়হান মাহমুদের প্রতিবেদনে। বাবা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আমার মা কিছুদিন আগে রাস্তায় কাজ করতো, যেটা এলজিডি, মানে অনেক কষ্টের ইতিহাস আমার। যখন সাইকেল নিয়ে যাইতাম, প্র্যাকটিস করার পর তো অনেক ক্লান্ত হয়ে যায় শরীর, তখন আর মনে হয় না যে সাইকেল নিয়ে বাসায় ফিরি, মানে এত কষ্ট। জীবনের শত প্রতিকূলতা, অভাব অনটন, সর্বোপরি দারিদ্র্য, জীবনের কঠিন সময় কাটাতে ক্রীড়াই তাদের স্বপ্ন পূরণের মাধ্যম। নেই শিক্ষা জীবন অব্যাহত রাখার সামর্থ্য। খেলার মাঠ দিয়েই তাই যদি হয় স্বপ্ন পূরণ, নতুন জীবনের গতি, তবে সেটা করতে দ্বিধা কেন? সদ্য সমাপ্ত নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে সরকার যে বাণীটি সমাজে সর্বত্র ছড়িয়ে দিতে চেয়েছে তার অনেকটাই অর্জিত হয়েছে প্রথম আসরের সমাপ্তিতে। সিলেটের ফারিয়া, জামালপুরের মিম ও খুলনার জাকির হোসেনের কণ্ঠে তারই প্রতিধ্বনি। আমার বাবা বাজারে ঝাড়ু দেয়, মা গৃহিণী। আমি একজন বড় প্লেয়ার হতে চাই। প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট, জানি এই নতুন করে চালু থাকে, জানি আরো মেয়েরা জানি ভালো পারফরমেন্স করতে পারে। কখনো কল্পনা করতে পারিনি যে এইরকম পজিশনে আজকে এসে দাঁড়াবো। এটা জীবনের বেস্ট, এর থেকে পাওয়া আমার কাছে আর কিছুই নাই। গত 2 মে সিলেটে যে মহতী যাত্রা শুরু হয়েছিল তার সফল সমাপ্তি ঘটেছে গতকাল। পর্দা নেমেছে নতুন কুড়ি স্পোর্টস 2025-26 জাতীয় পর্বে। দেশের 10টি অঞ্চলের প্রায় 1700 ক্রীড়াবিদ কর্মকর্তাদের অংশগ্রহণে গত 20 জুলাই মাঠে গড়িয়েছিল জাতীয় পর্বের খেলা। আর্মি স্টেডিয়ামের সমাপনী দিনে অনুষ্ঠিত হলো ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের 2টি ফাইনাল এবং 2টি 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সপ্রতিভ উপস্থিতি অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে। গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সকল উপজেলা ও জেলায় প্রায় 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ, যাদের বয়সসীমা 12 থেকে 10 বছর, 8টি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর জাতীয় পর্ব হয় রাজধানী ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে। নতুন কুড়ি স্পোর্টস 2025-26 বিভিন্ন ডিসিপ্লিনের প্রতিভার প্রমাণ রাখাদের ইতিমধ্যেই বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির বিভিন্ন শাখায় রেখে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখেই ক্রীড়াঙ্গনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় সরকার। আগামী মাস থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় আসর, বাড়ছে আরও 2টি ডিসিপ্লিন, অর্থাৎ এবার যে 8টি ডিসিপ্লিন হয়েছিল সেটি বেড়ে হচ্ছে 10টি ডিসিপ্লিন। কিশোর কিশোরীদের আগামীতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাদক মুক্ত, প্রতিভাবান ও সৃষ্টিশীল কিশোর কিশোরীরাই হবে আগামীর বাংলাদেশের ধারক ও বাহক, এমন প্রত্যাশাই সকলের। রায়হান মাহমুদ, বিটিভি নিউজ। এবার আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দর সহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে
জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 23 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 35 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 48 মিনিটে, জোয়ার সকাল 7টা 9 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12টা 50 মিনিটে এবং জোয়ার সন্ধ্যা 7টা 41 মিনিটে।